আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয় হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব, মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামাত ইসলামী। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করার ঘোষণা এনসিপির। বর্ণিল আয়োজনে মে দিবস পালিত হলেও শ্রমিকের জীবনে নেই প্রভাব। ৮৬% কর্মীর নেই কোনো মজুরি কাঠামো। বেতন বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। এবং মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেওয়ার পরামর্শ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কারো মধ্যে যেন বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা তৈরি না হয় তা নিশ্চিতে মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে শ্রমিক সমাবেশে তিনি অভিযোগ করেন, সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করতে সংঘাত তৈরির চেষ্টা করছে। বলেন, অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকালের জন্য সমর্থন দেওয়া যাবে না। ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে নির্বাচিত সরকার প্রয়োজন। দেখুন কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই শ্রমিক জনতার ঢল। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক দল আয়োজিত সমাবেশ শুরুর আগেই জনস্রোতে রূপ নেয় কাকরাইল থেকে ফকিরেরপুল পর্যন্ত পুরো রাস্তা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন ও তার আশপাশ। সমাবেশে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতারা বলেন, শ্রমিক জনতার ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজন নির্বাচিত সরকার। নেতারা বলেন, দেশের গণতন্ত্র ও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপির অপরাধ, বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে চায়। যে অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত, বাংলাদেশের আইনে স্বীকৃত, কিন্তু আইনে থাকলেই হয় না, লড়াই করে সেটা বাস্তবায়ন করতে হয়। আজকে সরকারকে বিশ্বাস করে জনগণ দিয়েছে, তার একটি নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে। দেশের দুর্দিন কিন্তু খুব মারাত্মক ভাবে গিয়ে আসছে। আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে কথা বলতে বলতে নিজেরাই ফ্যাসিস্ট হয়ে যাচ্ছে কিনা একটু খেয়াল রাখা দরকার। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের উপর। এই শ্রমিক সমাবেশ থেকে আমরা দাবি করছি, অবিলম্বে সংস্কার যেগুলো একমত হয়েছে দলগুলো, সেই সংস্কারগুলোকে আপনারা ইমপ্লিমেন্ট করেন, সেগুলোকে কাজে কাজ করেন, সংস্কারগুলো নিয়ে আসেন এবং দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন। সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে শ্রমিকদের সাথে সংহতি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনগণের দুর্দশা লাঘবে নির্বাচিত সরকারের বিকল্প নেই। জনগোষ্ঠীর দুঃখ দুর্দশা সমস্যা সম্ভাবনার কথাগুলো যাতে রাষ্ট্র এবং সরকারের কানে পৌঁছে, এই জন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং নির্বাচিত সরকার প্রয়োজন। কারণ জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি, নির্বাচিত সরকার অবশ্যই জনগণের কথা শুনতে বাধ্য। অন্তর্বর্তী সরকারকে সতর্ক করে তিনি বলেন, বিশেষ পরিস্থিতির সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিকল্প হতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। ব্যক্তি অথবা গোষ্ঠীর মনে বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার সুপ্ত বাসনা, পুনের আকাঙ্ক্ষা যেন রাষ্ট্র সরকারকে ফ্যাসিবাদে প্রতিরোধ করতে না পারে, সেজন্যই জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত জাতীয় সংসদ এবং জবাবদিহিমূলক
সরকার প্রতিষ্ঠা করা দরকার। বাংলাদেশকে মানবিক করিডোর হিসেবে ব্যবহার করতে দেয়া জনস্বার্থ বিরোধী দাবি করে তারেক রহমান বলেন, এ ধরনের সিদ্ধান্ত হবে আত্মঘাতী। মহান মে দিবসের এই শ্রমিক সমাবেশে বিএনপি নেতারা বললেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বিএনপির অঙ্গীকার। পাশাপাশি যে কোনো মূল্যে প্রতিষ্ঠা করা হবে সাধারণ মানুষের মৌলিক অধিকার, ভোটাধিকার। সমাবেশে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, বিএনপিকে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানোর চক্রান্ত চলছে। এই চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, নয়াপল্টন, ঢাকা। শ্রমিকদের ভাগ্য বদলানো না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে ঐক্য, মালিক শ্রমিক, পরস্পর আস্থা ও সহযোগিতা প্রয়োজন। এ লক্ষ্যে শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। আর আমরা বিশ্বাস করি শ্রম মন্ত্রণালয়ের কাজে শ্রমিক মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। এবছর মে দিবসের এই স্লোগান লিখেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্লোগানে ঐক্য গড়ার চেতনাকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়ভাবে এই অনুষ্ঠানের আয়োজন। সরকারের বিভিন্ন উপদেষ্টা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদেশি কূটনীতিক ও মিশন প্রধান এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া দ্রুত বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। ডিমান্ড উঠেছে যে শ্রমিকদের অল্প মূল্যে রেশন দেওয়ার কথা। আমি আশা করি প্রধান উপদেষ্টার সম্মতিতে আমরা হয়তো এই বছরের মধ্যে কিছু একটা করতে পারবো। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, শ্রমিকদের পেছনে ফেলে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন শুধু স্বপ্ন নয়, বাস্তব হবে। এজন্য শ্রমিক সংগঠন, ব্যবসায়ী, বিনিয়োগকারী, সুশীল সমাজ, গণমাধ্যম, উন্নয়ন সহযোগী সবাইকে ঐক্যবদ্ধভাবে শ্রমিকের স্বার্থ রক্ষা ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। শ্রমিক অধিকার নিশ্চিতে 2006 সালের শ্রম আইন সংস্কার করা হবে বলেও জানিয়েছেন তিনি। সরকার ইতিমধ্যে শ্রমিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ শ্রম আইন 2006 সংশোধন সহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। শ্রমিকদের অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য শ্রম আদালত কার্যক্রম আরো গতিশীল করা হয়েছে। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। শ্রমিকদের ন্যূনতম মজুরি, নির্দিষ্ট কর্মঘণ্টা, বেতন, ছুটি, বীমা এবং পেনশন সহ কমিশনের দেয়া প্রস্তাবগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। আমাদের দায়িত্ব হলো আশু করণীয়গুলো দিয়ে যাত্রা শুরু করা, করণীয়গুলো সমাপ্ত করার পরে কঠিনগুলো আস্তে আস্তে আমরা রওনা হব। কিন্তু এটা বাস্তবায়ন না করে জাতির কোনো গত্যন্তর নাই। এই নতুন বাংলাদেশ গড়তে হলে এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। শ্রমিক মালিক পরস্পর আস্থার সম্পর্ক তৈরিতে সংশ্লিষ্টদের আরও মনোযোগী হতে বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে তিনি 5 জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তা চেক তুলে দেন। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। দল ও ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামাত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে কর্মক্ষেত্রে নারীরা অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি নিরাপদে থাকবেন এবং সম্মানিত হবেন। পুরানা পল্টনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, শ্রমিকরা অমানবিক জীবনযাপন করছেন। নতুন বাংলাদেশে এর অবসান ঘটানোর প্রত্যয় জানান আমিরে জামাত। আরো জানাচ্ছেন আদিন সজীব। বেতন মজুরি দাম শুকাবার আগে, অর্থাৎ চুক্তির মেয়াদ শেষ হলেই তাকে মজুরি দিতে হবে। শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে মজুরি দেওয়ার কথা বলে ইসলাম, কিন্তু তা বাস্তবে দেখা যায় কতটা? ইসলামী আদর্শের বিশ্বাসীদের এমন প্রশ্ন বহু বছরের। দেশে শ্রম আইন আছে, বিধান আছে অধিকার নিশ্চিতের, কিন্তু হয় কি এমন নানা প্রশ্নের উত্তর মেলে জামাত নেতাদের বক্তব্যে। তাদের মতে নারী কিংবা পুরুষ শ্রমিকের মানবিক জীবন নিশ্চিতে ইসলামী রাষ্ট্র আর শ্রমনীতির নেই বিকল্প। রাষ্ট্র যদি বাতিল আর তাগুতের হাতে থাকে, আলাদাভাবে ইসলামী শ্রমনীতি কখনো কায়েম করা যায় না। আপনি সত্যিকার আপনাদের সম্মান এবং অধিকার প্রতিষ্ঠা করতে চান, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের লোকদেরকে জাতীয় সংসদে পাঠাতে হবে। বর্তমান শ্রম আইন পরিবর্তন করে
শ্রমিক বান্ধব শ্রমিক আইন বাংলাদেশে চালু করতে হবে। শ্রমিক সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলাম তাদের সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। ক্ষমতায় গেলে নারীরা যে কোনো সময়ের চেয়েও যথাযথ সম্মান পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। মানুষ আশরাফুল মাখলুকাত, দল ধর্মের ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে সম্মান জানাতে চাই এবং এরকমই একটা বাংলাদেশ গড়তে চাই। সেই বাংলাদেশটা আল্লাহর কোরআনের ভিত্তিতেই সম্ভব, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী শাসন ব্যবস্থার মাধ্যমে সম্ভব। শ্রমিকদের অমানবিক জীবনের দ্রুত অবসানের প্রতিশ্রুতি দিয়ে কর্মস্থলে নারীদের ইবাদতের যথাযথ ব্যবস্থা করতে মালিকদের প্রতি আহ্বান জানান আমিরে জামাত। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। দীর্ঘ 15 বছর পর রাজধানীতে বিশাল এই শ্রমিক সমাবেশ করেছে জামাত ইসলামী। কর্মক্ষেত্রে 8 ঘন্টার বেশি নয়, নির্ধারিত সময়ে নিয়মিত বেতন এবং উৎসব ভাতার দাবিতে এদিন মিছিল নিয়ে পুরানা পল্টনে জড়ো হন বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের হাজারো কর্মী সমর্থক। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরেরই মতো হতো। আদ্দিন সজা, এটিএন বাংলা, ঢাকা। এমন যদি হতো। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কোনো আস্থা নেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির। ফলে অন্তর্বর্তী সরকারকে দ্রুত ইসি পুনর্গঠনের আহ্বান জানিয়েছে দলটি। বাংলা মোটরে এনসিপি শ্রমিক উইং আয়োজিত এক আলোচনা সভায় এনসিপি নেতারা বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করবে দলটি। রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। মে দিবসের আহ্বান ও 24-এর গণঅভ্যুত্থানের প্রেরণায় নতুন রাজনৈতিক বন্দোবস্তে শ্রমিকের ন্যায্য হিস্সা শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শ্রমিক উইং। আলোচনায় শ্রমিকদের ওপর সকল ঘৃণা অবজ্ঞা দূর করার তাগিদ দেন এনসিপি নেতারা। এই শ্রমিকদের প্রথম স্বীকৃতি হচ্ছে প্রত্যেকটা শ্রমিকের, সে যেই কাজই করুক না কেন, একটা জাতীয় তথ্য ভান্ডারের মাধ্যমে প্রত্যেকটা শ্রমিকের স্বীকৃতি থাকতে হবে। প্রধান উপদেষ্টা যেটা বলেছেন যে আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু নির্বাচন, সবচেয়ে ভালো নির্বাচন। এই ইসি দ্বারা বাংলাদেশের ন্যূনতম বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যে ধরনের সুষ্ঠু নির্বাচনের ইতিহাস আছে অতীতে, সে ধরনের একটা নির্বাচন করা যাবে কিনা এটা নিয়ে আমাদের প্রশ্ন তৈরি হয়েছে। এ সময় প্রবাসী শ্রমিকদের অধিকার আদায়ে নিজেদের পরিকল্পনার কথাও জানায় দলটি। যেসব রেমিটেন্স যোদ্ধারা আমাদের রেমিটেন্স শাটডাউনের মধ্য দিয়ে হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে, পৃথিবীর যে প্রান্তে আমাদের রেমিটেন্স যোদ্ধারা রয়েছে তাদের প্রতি আমাদের সম্মান জানানোর জন্য আমরা চাই আগামী নির্বাচনে তাদের ভোটাধিকারকে স্বীকৃতি দিতে হবে। বর্তমান সরকারের উপদেষ্টারা রয়েছেন, তাদের কাছে আমরা দাবি জানাচ্ছি, সাংবাদিক যারা শ্রমিক ভাইয়েরা রয়েছেন তাদের যে মজুরি রয়েছে সেটা বৃদ্ধি করুন। মালিক পক্ষের যে নিষ্পেষণ, তাদের উপরে দীর্ঘ যাতনা চলে আসছে, সেটা বন্ধ করুন। না হলে ছাত্র জনতা যে গণঅভ্যুত্থানে এসেছিল, এই সাংবাদিক ভাইদের সাথে তারা থাকবে। শ্রমিকদের সকল বৈষম্য দূর করতে তাদের জীবন ব্যবস্থা পাঠ্যপুস্তকে তুলে ধরার আহ্বানও জানানো হয় আলোচনা সভায়। ফেসিবাদী ব্যবস্থা শ্রমিক শ্রেণীর, শ্রমিক অঙ্গনে এবং শ্রমিক সেক্টরে আরো বেশি পরিমাণ জর্জরিত। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। ডক্টর মোহাম্মদ ইউনূস মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন মন্তব্য করে তাকে প্রধান উপদেষ্টার পদ থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। রাজধানী কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মে দিবসের সমাবেশে তিনি বলেন, লাখ লাখ শ্রমিক বেকার হয়েছে এবং আরও লাখো শ্রমিক বেকার হওয়ার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। শ্রমিকদের কর্মসংস্থান করার দাবি জানান তিনি। জিএম কাদের আরও বলেন, এই সরকারের দ্বারা সুষ্ঠু এবং অবাধ নির্বাচন সম্ভব নয়। এই মুহূর্তে অবাস্তব সংস্কার চাই না, সংস্কার করবে জনগণের নির্বাচিত সরকার। আমরা এক ফেসিবাদকে বিদায় দিয়েছি, আমরা আরেকটি ফেসিবাদকে গ্রহণ করার জন্য নয়। আমরা ওনাকে আর সরকার প্রধান হিসেবে আমাদের আস্থা নাই, আমরা তাকে চাই না। আপনার দ্বারা নিরপেক্ষ নির্বাচন পাবো না, আপনার দ্বারা কোনো সংস্কার আমরা বিশ্বাস করি না। সংস্কার আমরা এই মুহূর্তে চাই না। সংস্কার যারা করতে চাচ্ছেন অবাস্তব সংস্কার, আমরা সংস্কার চাই নির্বাচনের পরে নির্বাচিত মানুষের দ্বারা তাদের তারা যে সংস্কার করবে সেই সংস্কারে আমরা পালন করবো ইনশাআল্লাহ। মে দিবসে রাজধানী ঢাকা যেন পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে। জাতীয় প্রেস ক্লাব, পল্টন জুড়ে মেহনতি মানুষের ঢল।
মিছিলে আর স্লোগানে তুলে ধরেন বঞ্চনা আর বৈষম্যের দুঃখগাথা। এ সময় বিভিন্ন পেশাজীবী ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ন্যূনতম মজুরি, যথাসময় বেতন এবং সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত সহ শ্রমিকদের স্বার্থবিরোধী আইন বাতিলের দাবি জানানো হয়। রাজধানী ঘুরে মে দিবস পালনের খণ্ডচিত্র তুলে ধরছেন তরিক ইসলাম। এ দৃশ্য জাতীয় প্রেস ক্লাব ও পল্টন এলাকার। রাজধানীর সবখানে যেন দাবি আদায়ের মঞ্চ। গায়ে লাল টি শার্ট আর হাতে বিভিন্ন দাবি আদায়ের প্লাকার্ড নিয়ে রাস্তায় নেমেছেন নানা শ্রেণী পেশার মেহনতি মানুষ। স্লোগানে তুলে ধরেন নিজেদের অধিকার আর বঞ্চনার কথা। আমাদের 4 মাসের বকেয়া বেতন আদায়ের জন্য আমরা আন্দোলন করতেছি। আমাদের বেতন দিতেছে না মালিকে। 8 ঘন্টা কর্মদিবস বাস্তবায়ন করার দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও ট্রেড ইউনিয়ন সংঘ। এই সময় শ্রমিক স্বার্থ বিরোধী আইন বাতিলের দাবি জানান সংগঠনগুলোর নেতারা। বাংলাদেশের লুটেরা শাসক শ্রেণী এবং তার রাষ্ট্র যেভাবে জনগণকে শোষণ এবং নির্যাতন করছে, তার থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে। একই দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠন। দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের ঘোষণা দেন তারা। যারা দেশে কাজ করে উৎপাদন বাড়ায়, বিদেশে কাজ করে বৈদেশিক মুদ্রা পাঠায়, তাদের জীবন থেকে বঞ্চনা দূর করার সংগ্রামটাই মে দিবসের আজকের প্রধান দাবি। এছাড়া পল্টন এলাকায় সমাবেশ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র। এ সময় দাবি জানানো হয় শ্রমিক বিরোধী সকল আইন বাতিলের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে নানা আয়োজন আর আনুষ্ঠানিকতায় দিবসটি পালিত হলেও শহর পেরুলি দেখা মেলে ভিন্ন চিত্র। যে লক্ষ্যে পালিত হয় দিবসটি তার কোনো প্রভাব নেই শ্রমিকের জীবনে। প্রতিদিনের মতো তারা ব্যস্ত বেঁচে থাকার লড়াই সংগ্রামে। কৃষক, ইটভাটার নারী শ্রমিক, কাঠমিস্ত্রি কিংবা ভ্যান চালক সবাই নিজের মতো করে ভাবেন দেশ ও সমাজ নিয়ে। এমদাদুল হকের ক্যামেরায় মাজারুল হক মুহাজিরের আরেকটা রিপোর্ট। এই মাটিতেই লেখা হচ্ছে নতুন বাংলাদেশের গল্প। বদলের পথটা সহজ নয়, কিন্তু এই মাটি জানে বীজ বোনা মানেই নতুন ভোরের সম্ভাবনা। এখানে কোনো মিছিল নেই, আছে নিরন্তর এক সংগ্রাম, যে গল্পটা অজানা নয় কারোরই। আমরা একটা ইয়ং জেনারেশন, এই দল একটা সামনে একটা নির্বাচন, সুষ্ঠু একটা নির্বাচন চাই, সুষ্ঠু একটা বাংলাদেশ দেখতে চাই। আমাদের আশা এটাই, আর বেশি কিছু আমাদের আশা নাই। এটা আমি ভোট দেবো, আমি আগে আমি ভোট দেবো, আমার বাবা ব্যক্তিগত ভোট দেবো, আমার মনের মতন দল যদি হয় ভোট দেবো, তাহলে নেবো। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোতে শ্রমিকদের অধিকার আদায়ে যে আন্দোলন হয়েছিল তা আমাদের দেশে পালিত হয় শ্রদ্ধা ভরেই, কিন্তু আদতে তার বাস্তবায়ন হয়েছে কতটা? কিংবা বৈষম্য বিলোপের দাবিতে দুনিয়া কাঁপানো 5 আগস্ট অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন আছেন আমাদের শ্রমিকরা? যদি 1000 টাকা কামাই করে 1000 টাকা শেষ। একটা লোকের তো দিন 500 টাকা 600 টাকা, তার খরচ হয় তোমার ধরেন 800 টাকা 1000 টাকা। এই দিন মজুরি তো কষ্ট না, প্রচুর কষ্ট। সবাই কাজ কাম করে যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারে, এটাই দেশের কাছে চাওয়া। মনে করেন কোনোদিন 900 টাকা ইনকাম হয়, কোনোদিন 1000 টাকা, কোনোদিন 600 টাকা। আমরা টাকাটা ঠিক মতন পাই, আমরা আর কি সময় দরকার নেই, আমরা ভালো থাকি, জীবন বেঁচে থাকি। এখন অনেক শ্রমিক তার প্রাপ্য মজুরি পেতে অপেক্ষা করেন মাসের পর মাস। তাই তো নিজেদের অধিকার আদায়ে শ্রমিকদের রাস্তায় নামার দৃশ্য দেখা যায় হরহামেশায়। দিন শেষে তারাও বাঁচতে চায়, পেতে চায় ন্যায্য মজুরি। এদেশের বেশিরভাগ শ্রমিকরাই জানেন না মে দিবসের মানেটা আসলে কি, কিন্তু তাতেই বা কি আসে যায়। তারা শুধু বোঝেন তাদের 2 বেলা 2 মুঠো খাবারের নিশ্চয়তা। তাই তো কত সরকার এলো গেল, কিন্তু এই শ্রমিক ভাই বোনদের দাবিটা পরিষ্কার। তারা শুধু চান তাদের ন্যায্য অধিকার। সাভারের হেমায়েতপুর থেকে মাসহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত দেশের শ্রমশক্তির প্রায় 86% শ্রমিকের নেই কোনো মজুরি কাঠামো।
একই কাজ করে অভিন্ন পারিশ্রমিক পান শ্রমিকরা। বিশ্লেষকরা বলছেন, এতদিন শ্রমিকের ন্যায্য অধিকার এবং প্রাপ্য মজুরি আদায় না হলেও অন্তর্বর্তী সরকারের শাসনামলে তা বাস্তবায়নের সুযোগকে কাজে লাগাতে হবে। শ্রম সচিবও জানিয়েছেন, শ্রমিকের মজুরি বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। দেখুন শারফুল আলমের রিপোর্ট। গাবতলীর ঘাটে বালু, ইট লোড আনলোডের কাজে ব্যস্ত শ্রমিকরা। তাদের শ্রমেই এগিয়ে যাচ্ছে দেশের অবকাঠামো সহ সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড। তাদের বেশিরভাগই কাজ করছেন অপ্রাতিষ্ঠানিক খাতে, অথচ নিয়োগপত্র ও ট্রেড ইউনিয়ন না থাকা, দৈনিক ভিত্তিতে কাজ করায় এই খাতে ঝুঁকি ও নিরাপত্তাহীনতা বাড়ছে প্রতিনিয়ত। এখন 800 করে, কত 600 করে, কত 700 করে, 300 তো খাতেই যায়। 400 টাকা সংসার চলে। দিন 1000 কামাইলে হয় না তো, দিন 500 টাকা কামাই হয়, পোলা পান নিয়ে খাওয়া, ঘর ভাড়া, কাপড় চোপড় হয় না তো। সবার জন্য আইন থাকতে হবে, সবার জন্য জাতীয় ন্যূনতম মজুরির মানদণ্ড থাকতে হবে, সবার জন্য সামাজিক নিরাপত্তার কর্মসূচি থাকতে হবে এবং সবার জন্য প্রতিকার পাওয়ার একটা জায়গা থাকতে হবে, সংগঠন করার অধিকার থাকতে হবে। দুর্ঘটনায় পড়লে, কোনো কাজ হারালে সে যেন একটা সুরক্ষা পায়। মজুরি বোর্ডের তথ্য অনুযায়ী পোশাক শিল্প সহ 42টি খাতে ন্যূনতম মজুরি নির্ধারিত আছে। নির্মাণ, দিনমজুর, রিক্সা চালক, কৃষি, জেলে সহ অনেক শ্রমিকের প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতিই নেই। প্রায় 100টির মতো খাত রয়ে গিয়েছে যারা ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আসেনি। আমরা মনে করি যে ওই ধরনের খাতগুলোকে দ্রুততর সময়ে ন্যূনতম মজুরি কাঠামোর ভিতরে আনা উচিত এবং আমরা এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার যেহেতু একটি শ্রম অধিকার কমিশন করেছে, এই কমিশনের সুপারিশের ভিত্তিতে তারা যদি মজুরি সংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়ন করে, একটি জাতীয় মজুরি বাস্তবায়নের দিকে যদি ধীরে ধীরে এগোয়, তাহলে ভবিষ্যতে আমরা মনে করি যে শ্রমিকদের জন্য জীবনমান সম্পন্ন একটি মজুরি পাওয়ার সুযোগ তৈরি হবে। হঠাৎ করে একটি যদি প্রাতিষ্ঠানিক পর্যায়ে নিয়ে আসি, তখন সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আমরা কতটুকু প্রস্তুত, এই বিষয়টি কিন্তু খুব ইম্পর্টেন্ট। তা আমরা আশা করছি যে আমাদের শ্রমিকের অধিকার, এটি কিন্তু অধিকার না, এটি আমাদের রাষ্ট্রেরও দায়িত্ব। প্রতিটা শ্রমিকের যাতে ন্যায্য অধিকার, যেটা লিগ্যাল যে ম্যান্ডেট আছে, সেটার মধ্যে যেন আমরা দিতে পারি। বিশ্লেষকরা বলছেন, শ্রমিকরা যতটুকু অধিকার পেয়েছেন তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে নিরাপত্তাহীনতার ঝুঁকি, ক্ষতিপূরণ আর মজুরি বৈষম্য। তাদের মতে, মে দিবসের যে আন্দোলন শুরু হয়েছিল তার সুফল এখনো পায়নি এদেশের সব শ্রমিক। শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে মে দিবসের যে প্রচলন শুরু হয়েছিল, পৃথিবীর অনেক দেশে শ্রমিকদের সেই অধিকার বাস্তবায়িত হলেও বাংলাদেশে অনেকাংশে তা বাস্তবায়িত হয়নি। বিশ্লেষকরা আশা করছেন, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে শ্রমিকদের বেতন, মজুরি বৈষম্য সহ অন্যান্য অধিকার বাস্তবায়ন করার যে সুযোগ এসেছে তাকে কাজে লাগাতে হবে। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়ি থাকা ভালো। পুলিশের দুর্নীতি প্রবণতা বন্ধে এমন মন্তব্য করলেন সাবেক আইজিপি নুরুল হুদা। তিনি বলেন, তেলবাজি আর রাজনৈতিক কর্মীর মতো আচরণ করায় পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে। পুলিশ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশকে ঘুরে দাঁড়াতে পেশাদারিত্ব বজায় রাখতে হবে, বন্ধ করতে হবে রাজনৈতিক লেজুর বৃত্তি এবং হস্তক্ষেপ। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। বাংলাদেশ পুলিশের এই নবযাত্রাকে আমরা নতুনভাবে সামনের দিকে। পুলিশের নতুন লোগো দেখা গেল রাজারবাগে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে, যেখান থেকে বাদ দেওয়া হয়েছে নৌকার ছবি। সংস্কারের অংশ হিসেবে এমন নানা পরিবর্তন করা হচ্ছে পুলিশে। এই বাহিনীকে কিভাবে আরও জনবান্ধব করা যায়, সেজন্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে। বক্তারা বলেন, ব্যক্তি স্বার্থে অনেক সময় পুলিশ রাজনৈতিক কর্মীর মতো আচরণ করেছে, যার খেসারত দিচ্ছে বাহিনীটি। দীর্ঘ সময় যখন একটা অন্যায় আমরা করতে থাকি, ওটা কালচারের মধ্যে ঢুকে যাওয়ার প্রবাবিলিটি থাকে এবং আমি এই আশঙ্কাটা করি। এবং কালচারের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কালচার পাল্টাতে সময় নেয়। আমরা ওই লড়াইটা দেখতে চাই, আমরা বাইরে থেকে ফাইট করতে চাই এবং আমরা দেখতে চাই যে আপনারা আসলে এই বাধাটা তৈরি করছেন। আমি চাই সেই বাংলাদেশের সেই পুলিশ যেখানে নারী এবং শিশুর আস্থার প্রথম জায়গা হবে পুলিশ ফোর্স। ব্যক্তি স্বার্থ কিংবা দলীয় স্বার্থের চিন্তা না করে পুলিশকে দেশ ও জনস্বার্থে কাজ করবার পরামর্শ সাবেক দুই আইজিপির। ঘুষ খাওয়ার চেয়ে শ্বশুরবাড়ি থাকা ভালো। ঢাকায় শ্বশুরবাড়ি আছে, এরকম জায়গায় বিয়ে করো, সো দ্যাট ইউ ক্যান স্টে দেয়ার আর কি। তো আমাকে ওই অফিসাররা চলে যাওয়ার পরে এই অভিজ্ঞ অফিসার আমাকে বলছে, স্যার এই অ্যাডভাইস এখন আর দরকার নাই। বলে কেন? বলে স্যার এখন 3-4 বছরেই বাড়ি বানায় ফেলে। এই যে অবস্থা, এইটার থেকে বেরিয়ে আসতে হবে।
শুধু চাইলে হবে না, পলিটিক্যাল পার্টির যদি সদিচ্ছা না থাকে তাহলে চলবে না। স্বাধীনতা দিলে স্বাধীনতা ভালো লাগে না, গোলামি করতে খুব ভালো লাগে। অনেক প্রাপ্তি পাওয়া যায়, অনেক লাভবান হওয়া যায়। এই যে মনোবৃত্তি, দ্বিচারিতা, এটা বন্ধ হওয়া উচিত। সেবক হয়ে ওঠা কিংবা মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর দেয়া বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে দেশটির অভ্যন্তরীণ অবস্থা, করিডোরের নিরাপত্তা ও প্রতিবেশী বড় দেশগুলোর মনোভাব পর্যালোচনা না করে জাতিসংঘের আহ্বানে সাড়া দেয়া ঠিক হবে না। সিদ্ধান্ত নেয়ার আগে রাজনৈতিক দলগুলোর সম্পৃক্ততা এবং জনমত পর্যবেক্ষণের পরামর্শ বিশ্লেষকদের। দেখুন ইমদাদুল্লাহ বাবুর আরেকটা রিপোর্ট। বাংলাদেশের কক্সবাজার ঘেঁষে মিয়ানমারের আরাকান প্রদেশ। ভূরাজনৈতিক কারণে চীন ও ভারত দুই পরাশক্তির কাছে এই প্রদেশ গুরুত্বপূর্ণ। তবে প্রদেশটির নিয়ন্ত্রণ এখন বিদ্রোহী আরাকান আর্মির হাতে। তাদের প্রতিরোধে এখানে ঢুকতে পারে না মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদাও। বিরোধপূর্ণ এই এলাকায় যেতে পারে না জাতিসংঘ। সরকারের নিয়ন্ত্রণহীনতা, আন্তর্জাতিক সহযোগিতা না পৌঁছানো এবং সাম্প্রতিক ভূমিকম্প, এই তিন কারণে চলতি শস্য মৌসুমে প্রদেশটিতে হ্রাস পেতে পারে খাদ্যশস্য উৎপাদন। ফলে সেখানে হতে পারে দুর্ভিক্ষ, মানবিক বিপর্যয়। তাই আরাকানে খাদ্য সহায়তা পৌঁছাতে বাংলাদেশের ভূমি ব্যবহার করতে চায় জাতিসংঘ। মানবিক করিডোর হিসেবে এই সুযোগ দিতে নীতিগত সম্মতিও দিয়েছে বাংলাদেশ। আমাদের পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলছেন, আর মাননীয় প্রধান উপদেষ্টা প্রেস সচিব আরেকটা কথা বলছেন। শর্তগুলো আমাদের কি, সেটা আমাদের রাজনীতিবিদদেরকে জানা উচিত। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তা, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী সে থাকবে। এগুলো সব সমন্বয় করি, তখন সিদ্ধান্তে আসা হবে। জাতিসংঘের কোনো রেজলিউশন আমরা দেখিনি, কোনো ডকুমেন্ট নেই। জাতিসংঘ অনেক অন্য দেশও আছে, সে ভারতের মাধ্যমে দিচ্ছে না কেন, বা সে থাইল্যান্ডের মাধ্যমে দিচ্ছে না কেন, চীনের মাধ্যমে দিচ্ছে না কেন? যদি দিতেই হয় তার এই যে বাংলাদেশের মাধ্যমে, যেখানে বাংলাদেশ একটা ইন্টারিম সরকার, তারপরে আমরা কি বলাই হচ্ছে যে না জাতিসংঘ রোহিঙ্গাদের আর সাহায্য করতে পারছে না। এইগুলো যদি পরিষ্কার না হয়, তাহলে আমার মনে হয় না যে এই ধরনের একটা বিষয়ের মধ্যে বাংলাদেশের ঢোকা ঠিক হবে। আন্তর্জাতিক আইন কানুন অনুসরণ না করে করিডোর করা হলে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত আসারও শঙ্কা বিশেষজ্ঞদের। যেই নার্কো ট্রেডের কথা বলে, আমরা সেটাকেই থামাতে পারছি না। এখানে যদি এরকম হয়, আরো তো জটিল জিনিসপত্র আসা শুরু করবে। তো যতক্ষণ তাতমাদো আরাকান আর্মি ইয়েস না বলে, ততক্ষণ কিন্তু এটা আমি অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করছি। আরাকান আর্মির সাথে যেভাবে দরকার, আমার একইভাবে মিয়ানমার সরকারের সাথে আমার একটা লিখিত চুক্তি থাকা দরকার। তারা দুজন লড়াই করছে বলেই বলতে পারে এটা আমার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হচ্ছে, তুমি আমার শত্রুকে সাহায্য করছো, এবং সেখানে আমি একটা বোম ফেলবো, এবং সেই বোমটা একেবারে জাস্টিফাইডই হবে আন্তর্জাতিক আইনেও। তখন জাতিসংঘকে দায়িত্ব নেবে কিনা, আমাদের কোনো ক্ষতি না হয় সেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। রোহিঙ্গারা আবার আসছে, যা পাঠাতে পারি না আর আসছে, তো এটা ক্ষতিকর। আমরা যাতে না আসার জন্য এটা যদি সাহায্য করে মানবিক করিডোর, তাহলে হয়তো আমরা এই অপশনে যেতে পারি। জাতিসংঘ তাকে প্রথমে মিয়ানমারের সাথে চুক্তি করতে হবে এবং রাখাইনের সাথে তার সমঝোতা আসতে হবে, দেন কামস ইন বাংলাদেশ। এসব আলোচনা চলার মধ্যেই নতুন করে আরো 1,13,000 রোহিঙ্গা দেশে ঢুকেছে। সব মিলে এখন আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 15 লাখ। এ অবস্থায় আন্তর্জাতিকভাবে নতুন করে পাতা ফাঁদে বাংলাদেশ পা দেবে না, এমন আশা বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান উত্তেজনা আন্তর্জাতিক অঙ্গনে গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। দুদেশের সর্বাত্মক সামরিক প্রস্তুতি এবং কূটনৈতিক তৎপরতা সবকিছু ইঙ্গিত দিচ্ছে পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছে। ভারতীয় বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় পাকিস্তান তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে, আর ভারতও সমুদ্র ও সীমান্তে নজরদারি বাড়িয়েছে। এদিকে মার্কিন মধ্যস্থতার আহ্বান জানিয়ে পাকিস্তানের কূটনীতিকরা সক্রিয় রয়েছেন। দেখুন জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। বুধবার ভারত 36 ঘন্টার মধ্যে হামলা চালাতে পারে এমন সতর্কতা জারির পর সম্ভাব্য হামলা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে পাকিস্তানের বিমান ও নৌবাহিনী। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলছে, ইসলামাবাদ আশঙ্কা করছে রাত 2টা নাগাদ হামলা চালাতে পারে ভারতীয় বাহিনী।
এরই প্রেক্ষিতে পাকিস্তানের সামরিক বাহিনী তাদের প্রস্তুতি নিয়ে ভিডিও প্রকাশ করেছে বলেও দাবি করে সংবাদ মাধ্যমটি। You must be better than वक्त आ गया है हमने कैपेबिलिटीज को इफेक्टिवली यूटिलाइज करना। এদিকে চলমান উত্তেজনা যদি যুদ্ধে গড়ায় তা মোকাবেলায় কোনো কমতি রাখছে না মোদী প্রশাসন। আরব সাগরে ক্ষেপণাস্ত্র ও জাহাজ বিধ্বংসী বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র মহড়া পরিচালনা করছে ভারতীয় সশস্ত্র বাহিনী। ফ্লিটগুলোতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। বিশেষ করে নজর রাখা হচ্ছে ভারতের সীমান্তবর্তী অর্থনৈতিক অঞ্চলগুলোর উপর। এছাড়াও সীমান্ত উত্তেজনার কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে 1000-এর বেশি মাদ্রাসা বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয়রাও সরে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের দিকে। অনেকে সম্ভাব্য হামলা থেকে রক্ষা পেতে স্থানীয়ভাবে তৈরি করছে বাংকার। এদিকে দিল্লি ইসলামাবাদ মধ্যস্থতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করেছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ। নিউজউইকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করে রিজওয়ান বলেন, কাশ্মীরের ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার কোনো প্রমাণ দিতে পারেনি ভারত। উল্টো অভিযান চালানোর সবুজ সংকেত দিয়েছে মোদী প্রশাসন, যা গুরুতর সংঘাতের ক্ষেত্র তৈরি করেছে। हमारे पास समय सीमित है, लक्ष्य बड़े हैं। বৈশ্বিক ও আঞ্চলিক শান্তি বজায় রাখতে শুধু অস্থায়ী উত্তেজনা প্রশমন নয়, বরং দীর্ঘস্থায়ী সমাধানে মধ্যস্থতা করতে হোয়াইট হাউসের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জাহিদুল আলম, এটিএন বাংলা। মে দিবস উপলক্ষে নাটোরে শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রেস ক্লাব চত্বরে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণ সহ সবকিছু করা হবে। বাংলাদেশের মানুষের কথা বলার অধিকারের জন্য আমাদের যে সংগ্রাম 15.5 বছর যাবৎ চলছে, এই সংগ্রাম এখনো আমরা আছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, নির্বাচন যতক্ষণ পর্যন্ত ঘোষণা না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের শ্রমিক ভাইদেরকে রাজপথে থাকতে হবে। অতীতে গণতান্ত্রিক অধিকার চর্চা করতে না পারায় বিভিন্ন দাবি নিয়ে মানুষ এখন রাস্তায় নামছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। সকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের 16তম জাতীয় বিজ্ঞান কার্নিভালে তিনি কথা বলেন। উপদেষ্টা বলেন, দেশে এখন অস্থির পরিস্থিতি বিরাজ করছে। জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কাজ থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি। 100টি স্কুলের সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে আজ থেকে 3 দিন ব্যাপী এই কার্নিভাল চলবে। এতদিন ধরে যে জনগোষ্ঠী সম্পূর্ণভাবে তারা তাদের যে গণতান্ত্রিক অধিকার তারা চর্চা করতে পারেনি, তারা এখন সুযোগ পেয়েছে সেই অধিকার চর্চা করার। আগে যখনই কেউ কোনো দাবি দাওয়া উত্থাপন করতো, রাষ্ট্র তখন তাদের ঝাঁপিয়ে পড়তো তাদের উপরে। এখন একটা অবস্থার সৃষ্টি হয়েছে এবং সেজন্য সকলেই মনে করছে এই সময় আমার দাবি আমার উপস্থাপন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বিড়ি শিল্পের উপর থেকে সকল ট্যাক্স প্রত্যাহার, ন্যূনতম মজুরি বাড়ানো এবং স্বাস্থ্য সুরক্ষা আইন করার দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। জাতীয় প্রেস ক্লাবে মহান মে দিবসের সমাবেশ থেকে এসব দাবি জানান সংগঠনটির নেতারা। এ সময় দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে নকল বিড়ি উৎপাদন ও বিক্রি বন্ধে সরকারের প্রতি আহ্বান জানান তারা। দেখুন তরিক ইসলামের আরেকটি রিপোর্ট। বিড়ি শিল্পের সুরক্ষা ও দাবি আদায়ে মে দিবসে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। এতে ন্যূনতম মজুরি ও স্বাস্থ্য সুরক্ষার দাবি জানান শ্রমিকরা। আমাদের পরিবারে কি হবে, আমাদের অসহায় সমাবেশে বিড়ি শিল্পের উপর শুল্ক না বাড়িয়ে নকল বিড়ি উৎপাদন ও বন্ধের দাবি জানান সংগঠনটির নেতারা। পার্লামেন্টে রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের মজুরি সহ বিড়ি শিল্প ট্যাক্স যথেষ্ট নীতি নির্ধারণ
সমস্ত আমরা সেখানে পাস করার জন্য অংশীদারিত্ব ভিত্তিক আমরা পার্লামেন্ট চাই। শিল্পের উপর থেকে সকল প্রকার ট্যাক্স প্রত্যাহার করতে হবে, বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি, স্বাস্থ্য সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে, নকল বিড়ি উৎপাদন বিক্রয় বন্ধ করতে হবে। সমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেন বিড়ি শ্রমিক ও নেতাকর্মীরা। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। অবশেষে স্বপ্ন পূরণ হলো ট্রাম্পের। ইউক্রেনের খনিজ ভাণ্ডার এবং প্রাকৃতিক সম্পদে ভাগ বসালো যুক্তরাষ্ট্র। অনেক নাটকীয়তার পর দীর্ঘ প্রতীক্ষিত খনিজ চুক্তিতে সই করেছে ইউক্রেন। ঐতিহাসিক এই চুক্তির মধ্য দিয়ে ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আহরণ এবং উত্তোলনের প্রবেশাধিকার পেল যুক্তরাষ্ট্র। মূল্যবান খনিজ সম্পদ ভাগাভাগি, তহবিল গঠন ও যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনে বিনিয়োগ করা হবে বলে উল্লেখ করা হয়েছে চুক্তিতে। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে গেল 3 বছরে ইউক্রেনকে প্রায় $30,000 কোটি সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই অর্থ ফেরত অথবা এর বিনিময়ে ইউক্রেনে থাকা দুর্লভ ধাতু, গুরুত্বপূর্ণ খনিজ, তেল, গ্যাস সহ প্রাকৃতিক সম্পদ যৌথভাবে কাজে লাগাতে কিয়েভকে প্রস্তাব দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরুতে প্রেসিডেন্ট জেলেনস্কি এতে রাজি না হলেও অনেক নাটকীয়তার পর খনিজ চুক্তিতে সই করল ইউক্রেন। বুধবার ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে চুক্তিতে সই করেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী। ইউক্রেন শেষ মুহূর্তে কিছু পরিবর্তন করলেও অবশেষে আমরা চুক্তিতে পৌঁছেছি, তবে আমাদের পক্ষ থেকে কোনো পরিবর্তন আনা হয়নি। এই চুক্তির আওতায় ইউক্রেনের খনিজ সম্পদ উত্তোলনের পাশাপাশি প্রাপ্ত সম্পদের আয় থেকে দুদেশ মিলে বিনিয়োগ তহবিল গঠন করবে, যার ব্যবস্থাপনায় থাকবেন উভয় দেশের প্রতিনিধিরা। আমরা একটি বিরল চুক্তি করেছি যেখানে আমাদের অর্থ নিরাপদ থাকবে। ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ আমরা যৌথভাবে খনন করব। আশা করি দুদেশে এই চুক্তিটি মেনে চলবে। ইউক্রেন তার রাষ্ট্রীয় মালিকানাধীন প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত আয়ের 50% এই তহবিলে জমা দেবে, যার অর্থ ইউক্রেনের নিরাপত্তা, সুরক্ষা ও সমৃদ্ধির জন্য খরচ করা হবে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে আমাদের অনেক ঋণ শোধ হবে। আমরা আর ঋণ গ্রহণ করব না, আমাদের দেশকে আরো শক্তিশালী করে তুলব। লিথিয়াম আয়ন ব্যাটারির জন্য সবচেয়ে বেশি প্রয়োজন গ্রাফাইট। পারমাণবিক চুল্লি থেকে শুরু করে পেন্সিল পর্যন্ত অসংখ্য জিনিসের অপরিহার্য এই খনিজ উপাদান। বিশ্বের মোট গ্রাফাইটের 6% ইউক্রেনে। দেশটিতে আছে আনুমানিক 5 লাখ মেট্রিক টন লিথিয়াম। ইউরোপের সবচেয়ে বড় টাইটেনিয়াম মজুদ কিয়েভে, যা দিয়ে আগামী 25 বছর যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাহিদা মেটানো যাবে। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের মূল তেজস্ক্রিয় উপাদান ইউরেনিয়ামের বিশাল মজুদও ইউরোপের এই দেশটিতে। আর এই লোভে পড়েই ইউক্রেনের সম্পদের দিকে হাত বাড়ায় মার্কিন ধনকুবের ডোনাল্ড ট্রাম্প। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। মোহাম্মদপুরে চন্দ্রিমা মডেল টাউনে বিনা নোটিসে রাজউকের অভিযান চালানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন ফ্ল্যাট ও প্লট মালিকরা। সকালে বেড়িবাঁধের প্রধান সড়ক অবরোধ করে মানববন্ধন করেন তারা। তাদের অভিযোগ, নকশার অনুমোদন আনতে গেলে রাজউক তাতে অনুমোদন না দিয়ে উল্টো অভিযান চালায়। এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালার প্রণয়ন এবং ভবন মালিক সমিতির অনুমতি নিয়ে অভিযান চালানোর দাবি জানান চন্দ্রিমা মডেল টাউনের ফ্ল্যাট ও প্লট মালিকরা। এবার খেলার খবর। দুবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ইন্টার মিলানের সাথে 3-3 গোলে ড্র করেছে বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগের ধ্রুপদী লড়াইয়ে জেতেনি কোনো দলই। জোড়া গোল করেছেন ইতালিয়ান ক্লাবের হয়ে ডাম্প্রেস। দেখুন SM আশরাফের রিপোর্ট। To score there. Here's Rafinha, might score here, and that's someone with a splendid save.
একটি রাতে যেখানে ঘড়ির কাঁটা ইতিহাসের বুক চিরে এগিয়ে চলে, যেখানে ফুটবল দেবতারা নামেন আলো ঝলমলে জার্সিতে, সেই রাতে ইন্টার মিলান আর বার্সেলোনা বুনল এক ফুটবল গল্প, যার প্রতিটি পাস, প্রতিটি গোল যেন একটি কবিতা, একটি ধ্বনি, একটি শ্বাসরুদ্ধকর নাটক। ইন্টার শুরু করলো আগুন ঝলকে। মাত্র 30 সেকেন্ডে মার্কাস থুরাম ব্যাক হিলে যে গোল করেন, বার্সার ডিফেন্স কেবল তাকিয়ে রইল আকাশে ছুটে চলা আগুনের মতোই নিখুঁত গোলটা। সেমিফাইনাল ইতিহাসেই দ্রুততম। এই স্তব্ধতা না কাটতেই বার্সার জাল আবারও কাঁপিয়ে দেয় ইন্টার মিলান। এবার ডামফ্রিসের ওভারহেড কিক, গুটি কয়েক দর্শকই স্টেডিয়ামে গর্জন তুলল। বার্সা চুপ করে দেখে আর ভাবে কোথা থেকে কি হচ্ছে। কিন্তু বার্সেলোনা তো বার্সাই। 24তম মিনিটে এক রূপকথার গোল, লামিন ইয়ামালের গোল নয়, যেন চিত্রকল্প, যেখানে বল আর নেটের ভালোবাসার চুম্বনে একাকার। 38 মিনিটে মহাকাব্যিক প্রত্যাবর্তন, গোল করলেন ফেরান তোরেস। স্টেডিয়ামে গর্জনে তখন সাগরের ঢেউ। বার্সেলোনার হয়ে এক মৌসুমে গোলে অবদানে লিওনেল মেসিকে স্পর্শ করলেন রাফিনিয়া। ইন্টার আবারও জ্বলে ওঠে, দ্বিতীয় গোল ডামফ্রিসের। চ্যাম্পিয়ন্স লিগ সেমির ইতিহাসে কোনো ডাচ ফুটবলারের এক ম্যাচে 3 গোলের সংশ্লিষ্টতা এই প্রথম। তবে বার্সা জানে কিভাবে হারতে হারতে ফিরে আসতে হয়। রাফিনিয়ার বিদ্যুৎ গতির শট পোস্টে লেগে ফিরে আসলেও গোলরক্ষকের গায়ে স্পর্শ করে খুঁজে নেয় জাল। দর্শকরা কোনো যুদ্ধ দেখেননি, তারা দেখলেন ফুটবলের প্রেমমাখা এক কাব্য। এসএম আশরাফ, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। বিনা ভোটে ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা যেন কারো মধ্যে তৈরি না হয়, হুঁশিয়ারি তারেক রহমানের। মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত রাখার আহ্বান। শ্রমিকদের ভাগ্য বদলাতে পারলেই নতুন বাংলাদেশ গড়া সম্ভব, মে দিবসের আলোচনায় প্রধান উপদেষ্টা। শ্রম সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস। ধর্মের ঊর্ধ্বে উঠে মানুষের মর্যাদা নিশ্চিত করতে চায় জামাত ইসলামী। গণতান্ত্রিক রাষ্ট্রের স্বার্থে শ্রমিকদের নিয়ে কাজ করার ঘোষণা এনসিপির। বর্ণিল আয়োজনে মে দিবস পালিত হলেও শ্রমিকের জীবনে নেই প্রভাব। 86% কর্মীর নেই কোনো মজুরি কাঠামো। বেতন বৈষম্য দূর করতে কাজ করছে সরকার। এবং মিয়ানমার সীমান্তে মানবিক করিডোর বাংলাদেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি, বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের আহ্বানে সাড়া না দেওয়ার পরামর্শ। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।